প্রাচীনকালে মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা নিবিড় সম্পর্ক ছিল, কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক আজ আর নেই। দূষণ দৈত্য আজ প্রতিনিয়ত আমাদের চোখ রাঙাচ্ছে, আর এই দূষণের হাত থেকে পরিবেশকে বাঁচাতে রাষ্ট্রসংঘ 26শে নভেম্বর দিনটি পরিবেশ সংরক্ষণ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দূষণ কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে এবং তা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, সেই সব উপায় নিয়ে আমি কথা বলে নিয়েছিলাম পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষের সঙ্গে। নমস্কার, আমি শ্বেতা। এখনকার দিনে সব থেকে বড় সমস্যা কিন্তু দূষণ। আর এই মনে করিয়ে দিই, এই মাসটা নভেম্বর এবং 26 তারিখ আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন ডে। সেই নিয়ে কথা বলতে চলে এসেছি পরিবেশবিদ, মানে পরিবেশ নিয়ে যার রীতিমতো গবেষণা এবং কাজকর্ম, শ্রী সৌমেন্দ্র মোহন ঘোষের কাছে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর বলে না, কি কি করা যেতে পারে আমাদের তরফ থেকে। স্যার নমস্কার। এবার এই দিনটার তাৎপর্য অনেকেই জানে না, আপনি যদি এটা সম্বন্ধে একটু বলেন আমাদের। 90% লোক জানে না। আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে জানি, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। আমরা জানি বসুন্ধরা দিবস, যেটাকে বলা হয় আর্থ ডে, সেটা হচ্ছে 22 এপ্রিল। কিন্তু এই যে 26শে নভেম্বর যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন ডে, সেটা কেউ জানে। 1992 সালে যখন আর্থ সাবমিট হয় প্রথম রিও ডি জেনেরোতে, তো সেইখানে এনভায়রনমেন্টের উপর একটা ইউনাইটেড নেশন তার একটা কনফারেন্স করেছিল, যেটাকে বলা হয় ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা যদি পরিবেশটাকে রক্ষা করতে পারি, জীববৈচিত্র্য যদি আমরা রক্ষা করতে পারি এবং ইকোলজিক্যাল ব্যালেন্স সেটাকে যদি ধরে রাখতে পারি, তবেই কিন্তু আমাদের বিকাশ সেটা ক্রমবর্ধমান বিকাশ হবে, যাকে আমরা বাংলা বলি টেকসই উন্নয়ন। তো টেকসই উন্নয়ন করতে গেলে পরিবেশটাকে দেখতে হবে। পরিবেশ যদি না থাকে কোনো উন্নয়নই সম্ভব না। আবার দেখা যাচ্ছে জলাজমি বা পুকুর ভরাট করে, যেটা একেবারেই উচিত না। আজকে যদি আমি জলাজমি ভরাটি করি, তাহলে দেখা যাচ্ছে টেকনোলজিক্যাল দিক দিয়ে যদি আমার দেখা হয়, বিজ্ঞানসম্মত দিক দিয়ে, সেখানে আমি 3-4 তলার বেশি বাড়ি করতেই পারি। যত বেশি পাইলিং করি ম্যাক্সিমাম 5th ফ্লোর, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বহুতল নির্মাণ হচ্ছে। আজকে যদি ভূমিকম্প হয়, কলকাতার মাটি হচ্ছে অ্যালুভিয়াল সয়েল, অর্থাৎ গঙ্গার পরিমাটি অববাহিকা, সেইখানে যদি আজকে আস্তে আস্তে মাটিটা বসে যাচ্ছে, কলকাতার মাটির তলায় ভূগর্ভস্থ জল কমছে, আর কলকাতার যে চাপ বাড়িঘর বহুতল হচ্ছে, সেই চাপটা নিতে পারছে না, গঙ্গার পরিমাটি সেই চাপটা নিতে পারছে না। তো আস্তে আস্তে মাটিটা বসছে এবং এমন একটা হবে, যদি আজকে 7 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয়, সেটা যদি একটু বেশি স্টে করে সময়, কয়েক মিনিট, ধরুন 1 মিনিটও যদি স্টে করে, তাহলে কিন্তু সারা কলকাতা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। 2030 থেকে 50-এর মধ্যে কলকাতা জলের তলায় ডুবে যাওয়ার মানে বিরাট সম্ভাবনা, সেই নিয়ে এটা আমি ফোকাস করেছিলাম প্রথমে যখন 2010 সাল ইন্টারন্যাশনাল আমাদের প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ IPCC, তারা বলেছে যে কলকাতা, মুম্বাই, যে কোনো সমুদ্র উপকূলবর্তী শহর আছে, লাক্ষাদ্বীপ আছে, এরকম সব আছে, এগুলো জলোচ্ছ্বাস যেভাবে সমুদ্রে বাড়ছে, বিশেষ করে বঙ্গোপসাগরে যেভাবে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে, সব থেকে যে হারে বাড়ছে, তাতে আস্তে আস্তে দেখা যাবে কলকাতার থেকে যদি আমার একটু উঁচু হয়ে যায়, তাহলে পুরো নোনা জলটা ডুবে যাবে। এবং সেখানে আজকে সুন্দরবন, সেগুলো যদি আজকে ভাঙন জল ধরে, সুন্দরবন আমাদের ঝড় বৃষ্টিটাকে আটকায়, অনেকটা আটকায়। যখন আমাদের ঘূর্ণিঝড় হয়, সুন্দরবনের গাছগুলো আটকায়, তো কলকাতাটা বেঁচে যায়। আজকে যদি সুন্দরবন তলিয়ে যায় ওই জলোচ্ছ্বাসে, তাহলে কলকাতাও তলিয়ে যাবে। তো আমরা দেখছি সুন্দরবনে এক একটা দ্বীপ যেমনভাবে বাড়ছে এবং সমস্ত বাঁধগুলো ভেঙে যাচ্ছে, কলকাতাও দেখছি নোনা জল ঢুকে যাচ্ছে। কলকাতা এখন ম্যানগ্রোভ হচ্ছে, দেখা যাচ্ছে গঙ্গার ঘাটে। তো সেই জন্য আমরা বলেছি যে কলকাতাটা আগামী 20 বছরের মধ্যে কলকাতার অনেক অংশ জলের তলায় চলে যাবে। এদিকে আপনি খাবার দাবারের কথা, মানে যেখান থেকে আমরা শক্তি যোগান পাই, বেঁচে আছি, সেটাও তো পুরো পলিউটেড। মানে আপনি চাষিদের কথা বলছিলেন, যেভাবে চাষবাস হচ্ছে সেটার কথা বলছিলেন, সেটা নিয়ে যদি একটু বলেন।
আমরা এত ফার্টিলাইজার, কেমিক্যাল, রাসায়নিক সার ব্যবহার করছি। বাইরের দেশ যেখানে আস্তে আস্তে অর্গানিক ম্যানিউরে যাচ্ছে, অর্থাৎ জৈব সার ব্যবহার করছে, আমরা এই যে রাসায়নিক সার দিতে দিতে মাটির যে উর্বরতা, মাটির যে ক্ষমতা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের মানুষের যেমন হেলথ কার্ড দরকার, সেরকম সয়েল হেলথ কার্ড দরকার। চাষিদের নিয়মিত ক্লাস করতে হবে। আজকে এগ্রিকালচার সায়েন্সটা পড়ানো হয় ক্লাস 6 থেকে, তাহলে লোকের মধ্যে একটা চেতনা আসবে কি করে আমাদের কৃষি প্রধান দেশকে আরো কিভাবে উন্নত করতে হয়। পরিবেশ এত দূষণ হচ্ছে, তার এফেক্টটা তো আমাদের শরীরের উপর পড়ছে বা একটা নবজাত শিশুর উপর পড়ছে। আপনি বললেন যে তাদের নার্ভাস সিস্টেম ঠিক করে কাজ করছে না, বা বেশিরভাগ অটিস্টিক শিশুর জন্ম হচ্ছে। মানুষ এত বেশি টেকনোলজির ভিতরে, মোবাইল কম্পিউটারের ভিতরে ঢুকে যাচ্ছে, মুক্ত বাতাস পাচ্ছে না। এইটা আগামীর জন্য তো একটা বিরাট বড় থ্রেট। আমরা যেমন দূষিত বাতাস গ্রহণ করছি, আমাদের গর্ভবতী মায়েরা যেমন দূষিত বাতাস দিয়ে বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছে, এবং যেটা তুমি বললে অটিস্টিক চাইল্ড হচ্ছে, সেটা আমাদের বুদ্ধির বিকাশ হচ্ছে না, আমরা বলছি ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সি হচ্ছে। আজকে যদি আমাদের নার্ভাস সিস্টেমটা ব্রেকডাউন করে যায়, তাহলে আমাদের ইমিউনিটিটাও কমে যাচ্ছে, আমাদের চর্মরোগ হচ্ছে, আমাদের ব্লাড প্রেশার বাড়ছে, ডায়াবেটিক বাড়ছে, আমাদের শ্বাসের কষ্ট হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে আমাদের একটা নিয়ম করে দিয়েছে যে এত মাইক্রোগ্রাম দূষণ হওয়া উচিত, তার বেশি হলে আমাদের স্বাস্থ্যের বিঘ্ন হবে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, পার্টিকুলেট ম্যাটার অর্থাৎ সূক্ষ্ম শ্বাসবাহিত ধূলিকণা, যেটা 2.5 মাইক্রোমিটার সাইজ, যাকে আমরা বলি PM 2.5, সেটা পড়া উচিত যে 24 ঘন্টার হিসেবে কোনোভাবেই 15 মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত না। আর সেইখানে দেখা যাচ্ছে আমাদের আছে 150-200 মাইক্রোগ্রাম, প্রায় 10 গুণ 20 গুণ বেশি আছে, দিল্লিতে তো আরও বেশি। তো এইটা আমরা ভয়ানক একটা বলতে পারো, বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে একটা বিষাক্ত ডুবজলের মধ্যে দিয়ে সাঁতার কেটে যাচ্ছে, কারণ আমরা দূষণটা দেখি ম্যান হাইটের মধ্যে থাকে, শীতকালে ওপর দিকে যেতে পারে না, যতক্ষণ না সূর্যের আলো আসছে ওপর দিকে যেতে পারছে না। সকালবেলায় যখন মর্নিং ওয়াকে যাচ্ছি, চারদিকে ধোঁয়া, কয়লার উনুন জ্বালানো হচ্ছে। এইগুলো তো গভর্নমেন্টের দেখা উচিত। রাস্তায় আমরা পানির পিক ফেলছি, আমরা গুটকার পিক ফেলছি, প্লাস্টিক নিয়ে বাজারে যাচ্ছি। এগুলো তো গভর্নমেন্ট তো আজ থেকে 20 বছর ধরে বলছে প্লাস্টিক বন্ধ করো, কিন্তু বন্ধ করছে না কেন? কারণ গভর্নমেন্টকে অনেক কঠোর হতে হবে। পরিবেশ দূষণের কারণে প্রচুর লোক আমাদের প্রিম্যাচিওর ডেথ হচ্ছে, এটা ডাক্তাররা বলতে পারবে। আমাদের যে সময়টা আমাদের আয়ু, তার থেকে আমাদের শহরে, কলকাতা শহরে 5 বছর আয়ু পথটা কমে যাচ্ছে শুধু দূষণের কারণে। কারণ একবার একটা গাড়ি ধোঁয়া, ডিজেল গাড়ি খাওয়া মানে 7টা সিগারেটের টান দেওয়ার সমান। তো একটা লোক যদি সিগারেট নাও খায়, সে অজান্তে তার 10 প্যাকেট সিগারেট সে খেয়ে ফেলেছে। আমরা তো সাধারণ মানুষ, প্রতিদিনের জীবনযাত্রায়, দৈনন্দিন জীবনযাত্রায় আমরা কিভাবে ছোট ছোট জিনিস করে এই জিনিসগুলো থেকে একটু হলেও প্রোটেকশন নিতে পারি? যেমন ধরুন বাজার থেকে যে আমরা আনাজটা কিনে আনছি, সেটাতে আমরা কি মেনটেন করতে পারি? বা যাদের ধরুন এখন ছোট ফ্ল্যাটে থাকে, ব্যালকনিতে 2-3টে গাছ লাগিয়েছে, সেখানে কিভাবে সার তৈরি করতে পারি ঘরের ওই ব্যবহার করা জিনিস দিয়ে? বা আমরা আমাদের তরফ থেকে কি করতে পারি? দেখুন, আপনি বললেন কথাটা খুব শুনতে ভালো লাগলো, কিন্তু আমরা যখন দূষণ নিয়ে আমরা যখন কোনো পলিউশনের উপর সেমিনার করি না, কলকাতায় 1 কোটি লোক, দেখা যায় সেখানে মাত্র 30 জন গেছে। তাহলে আমি বুঝতে পারি যে সচেতনতা শুধু খাতায় কলমে আর টিভির মধ্যে আছে, বাস্তব প্রয়োগ হচ্ছে না। গভর্নমেন্টকেও যেমন এগিয়ে আসতে হবে, ওরা প্রশাসনিক দিক থেকে, সেরকম আপনাকেও অন্যকে শেখাতে হবে, সচেতনতা বাড়াতে হবে। রাজনৈতিক দূষণটা এত বেশি পরিবেশ দূষণের থেকে, সেটা নিয়ে সবাই ব্যস্ত। আজকে পরিবেশকে সবার সামনে আগে রাখা উচিত। পরিবেশ যদি ভালো থাকে তবে মানুষ রাজনীতি করতে পারবে, কিন্তু এটা কেউ বুঝছে না, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে। এখন আমরা ক্যান্সার স্টেজে চলে গেছি। এখন আমরা যদি অনেক চেষ্টাও করি, আমি যদি 2050 সালে কলকাতা ডোবার কথা, ওটা 2060 সালে ডুববে। যেরকম আজকে যদি আমরা দূষিত বাতাসের মধ্যে পাচ্ছি, আমরা যদি অনেক চেষ্টা করি, আমরা 15 মাইক্রোগ্রামে নামতে পারবো না, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে। আমাদের যেখানে 150 মাইক্রোগ্রাম, আমরা খুব বড় ধরনের টেনে 100 মাইক্রোগ্রাম 70 মাইক্রোগ্রামে নামতে পারি, কারণ অলরেডি ক্যান্সার স্টেজে চলে গেছে। সো এটাই হচ্ছে যেটা তুমি শুরু করেছিলে প্রথমে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর।
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন আমরা করিয়া ভাবছি। পরিবেশটাকে আগে ওপরে নিয়ে আসতে হবে। পরিবেশটাকে তোমার ওই ফোর্থ সাবজেক্ট করে দিলে হবে না, ওটা মেন সাবজেক্টে নিয়ে আসতে হবে, তবেই বাঁচবে। একদম। প্রকৃতিকে তো আমরা মা বলি, মায়েরও তো আমরা যত্ন রাখি, কিন্তু আমরা এই মাকে তো একদমই অবহেলা করছি। আশা করি আমরা এইটা শুনে, স্যারের উপদেশগুলো শুনে মানার চেষ্টা করবো এবং পরিবেশ প্রকৃতি মাতাকে সুস্থ রাখার চেষ্টা করব।